সো আজকে আমাদের টপিক হলো 1D কনসলিডেশন। সো 1D কেন বলা হচ্ছে, আগে কনসলিডেশন কি এটা জানার পরে আমরা জানবো এটাকে কেন 1D বলা হয় অথবা 3D বলা হয় অথবা 2D বলা হয়। সো আমাদের যখন একটা সয়েলে আমরা উপর থেকে স্ট্রেস দিই, উপর থেকে নিচ থেকে যেই হোক, কোনো একটা সয়েলে যখন আমরা স্ট্রেস দিই তখন আমাদের দুই ধরনের ঘটনা ঘটতে পারে যেগুলো ফেইলিয়ারের জন্য দায়ী। তো একটা ঘটনা ঘটতে পারে, সেটাকে আমরা বলি শিয়ার ফেইলিয়ার। শিয়ার ফেইলিয়ার কি, যে যদি বিয়ারিং ক্যাপাসিটি ফেইল করে কোনো সয়েলের, এটাকে আমরা বলি শিয়ার ফেইলিয়ার। আরেকটাকে বলে সেটেলমেন্ট। সেটেলমেন্ট কি, যে সয়েলটা কম্প্রেসড হয়ে গেছে, এই কারণে আমাদের স্ট্রাকচারটা মাটিতে বসে গেছে, এটাকে আমরা বলছি সেটেলমেন্ট। তো শিয়ার ফেইলিয়ার আমরা শিয়ার স্ট্রেংথ অফ সয়েল পার্টে পড়ছি, আর এইখানে আমরা পড়বো সেটেলমেন্ট পার্টটা। সেটেলমেন্ট অকার্স ডিউ টু কনসলিডেশন। কনসলিডেশনের কারণে সেটেলমেন্ট হয়। আর এখানে কজেস অফ সেটেলমেন্টস অ্যাকচুয়ালি হলো যে যখন আমরা একটা লোড অ্যাপ্লাই করি তখন ল্যাটারাল মুভমেন্ট অফ সাব সয়েল, অর্থাৎ এই স্ট্রাকচারের নিচে যে সয়েলটা থাকে সেগুলো ল্যাটারালি মুভ করে যায়। মানে আমরা দেখছি অনেক সময় যে যদি আমরা কোনো জায়গায়, ধরা যাক এই জায়গায় একটা মাটি আছে, এই যে এখানে আমাদের সারফেস, এই সারফেসের উপর যদি আমরা লোড অ্যাপ্লাই করি দেখা যায় যে এইখানের মাটি আমাদের এই দিক বরাবর উঠে যায়। সো বেসিক্যালি আমাদের এখানে যে মাটিটা ল্যাটারালি মুভ করছে। সো একটা হচ্ছে ল্যাটারাল মুভমেন্ট অফ সাব সয়েল, অর্থাৎ রিলোকেশন অফ সয়েল পার্টিকেলগুলো রিলোকেট হয়ে যাচ্ছে। আরেকটা কি, আমাদের ডিক্রিজ ইন ভলিউম অফ সয়েল সাব সয়েল। সো এটা কিভাবে হচ্ছে, আমরা যখন প্রেশার অ্যাপ্লাই করছি, আমরা যখন স্ট্রেস দিচ্ছি সয়েলে, তখন আমার ভেতরে যে ওয়াটার ছিল সেই ওয়াটারটা বের হয়ে যাচ্ছে। সো ওয়াটার বের হয়ে গেলে ডেফিনেটলি সয়েলের ভলিউম কমে যাবে, এই কারণে ডিউ টু দ্য ডিক্রিজ ইন ভলিউম আমাদের সেটেলমেন্ট হবে। এবং আমরা এখন দেখব সেটেলমেন্ট, এটাকে আমরা কয়টা ভাগে ডিভাইড করতে পারি। সো সেটেলমেন্ট বেসিক্যালি তিন রকমের হতে পারে। একটাকে আমরা বলছি ইমিডিয়েট সেটেলমেন্ট, একটাকে বলছি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, আরেকটাকে আমরা বলছি সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট অথবা ক্রিপ সেটেলমেন্ট। সো হোয়াট ইজ ইমিডিয়েট সেটেলমেন্ট? ইমিডিয়েট সেটেলমেন্ট হচ্ছে আমি স্ট্রাকচারে লোড অ্যাপ্লাই করার সাথে সাথে যদি স্ট্রাকচারটা সেটেল হয়ে যায় তখন এটাকে আমরা বলবো হচ্ছে ইমিডিয়েট সেটেলমেন্ট। এইটাকে অনেক সময় ইলাস্টিক সেটেলমেন্টও বলা হয়। সো এইটা বেসিক্যালি কেন হয়, আমাদের সয়েল গ্রেইন যেরকম আছে, ধরো যে সয়েল গ্রেইন ধরো যে এরকম অবস্থায় আছে। সো যখন আমি এখানে লোড অ্যাপ্লাই করব তখন কি হবে, সয়েল গ্রেইনের যে পজিশন, এই পজিশনগুলো রিলোকেট হবে। অর্থাৎ দেখা গেছে যে আমাদের সয়েল গ্রেইনের মাঝখানে এরকম একটু গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে আর একটা সয়েল গ্রেইন ঢুকে গেল। সো এই টাইপের আলটিমেটলি আমাদের এই সয়েলের মধ্যে একটা ইলাস্টিক চেঞ্জ হবে। ইলাস্টিক না হয় এটা নন ইলাস্টিক চেঞ্জও হইতে পারে, বাট মোর অর লেস ইলাস্টিক হবে আর কি। এই কারণে আমাদের মোট কথা এটা আমাদের ইমিডিয়েটলি হবে, আমাদের স্ট্রাকচার দেওয়ার সাথে সাথেই হয়তো কয়েক সেকেন্ড থেকে কয়েক মিনিটের মধ্যে এই সেটেলমেন্টটা হয়ে যাবে, এই কারণে এটাকে আমরা বলছি ইমিডিয়েট সেটেলমেন্ট। নেক্সট যেটা আসছে সেটাকে আমরা বলছি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট। তো প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট যা আমাদের যদি বলে শুধু কনসলিডেশন সেটেলমেন্ট একই জিনিস। সো কনসলিডেশন সেটেলমেন্ট কেন ঘটে, এটা ঘটে হচ্ছে আমরা যখন স্ট্রাকচারে একটা লোড অ্যাপ্লাই করি। সো যখন আমাদের ইনিশিয়ালি কোনো একটা সয়েল ম্যাসে আমরা লোড অ্যাপ্লাই করি, তো কোনো একটা যদি লেয়ারের কথাই চিন্তা করি, কোনো একটা লেয়ারে এই যে এই স্ট্রেসটা অ্যাকচুয়ালি দুইটা জিনিস বহন করে। একটা কি, আমাদের এখানে যে সয়েল পার্টিকেলগুলো আছে সেই সয়েল পার্টিকেলগুলো এই উপরে স্ট্রেসটা বহন করবে, আবার এই সয়েলের ভিতরে যে পোর ওয়াটার আছে এই পোর ওয়াটারগুলো স্ট্রেসটা বহন করবে। সো বেসিক্যালি আমার যে এখানে যে টোটাল স্ট্রেসটা, সেই টোটাল স্ট্রেসটা আসলে দুইজন বহন করবে, একটা হচ্ছে দ্য পোর ওয়াটার, আর একটা হচ্ছে আমাদের যে সয়েল পার্টিকেল। তো আমাদের যত দিন যাবে তত দেখা যাবে এই পোর ওয়াটারটা আমাদের এই ভয়েড থেকে রিলিজ হতে থাকবে। সো আলটিমেটলি এখন নিশ্চয়ই পোর ওয়াটার যেহেতু রিলিজ হয়ে যাচ্ছে, যে এখন যেহেতু আমাদের এখানে পোর ওয়াটারটা রিলিজ হয়ে যাচ্ছে, এই কারণে দেখা যাবে কি, যে আমাদের
এই সয়েলের ভলিউমটা কমে যাবে। সো সয়েলের ভলিউম যখন কমে যাবে, সো আলটিমেটলি আমাদের সয়েল কলামের হাইট তো নিশ্চিত ছোট হয়ে যাবে। আলটিমেটলি এখানে আমাদের একটা সেটেলমেন্ট হবে। সো এটাকে আমরা বলছি প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট অথবা শুধু কনসলিডেশন সেটেলমেন্ট। এটা কেন হয়? এটা হয় হচ্ছে ডিউ টু এক্সপালশন অফ ওয়াটার ফ্রম দ্য ভয়েডস। ভয়েড থেকে আমাদের ওয়াটার এক্সপালশন হওয়ার কারণে আমাদের এই কনসলিডেশন সেটেলমেন্টটা হয়। আর থার্ড আসছে, এটাকে আমরা বলি সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। এটা কেন হয়? তো এইটা নিয়ে এখনো পড়ালেখা চলছে, এটা সম্পর্কে আমরা খুব বেশি ধারণা রাখতে পারি না। তো এইটা জেনারেলি চিন্তা করা হয় যে আমাদের এই প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট যখন হয়ে গেল, অর্থাৎ আমাদের সমস্ত পোর ওয়াটার প্রেশার যখন ডিসিপেট হয়ে গেল, অথবা আমাদের সয়েলের যে ভয়েড তার ভিতর থেকে যখন সব পোর ওয়াটার বের হয়ে গেল, তখন আমার যে সয়েল, সেই সয়েলের ভেতরে যে পার্টিকেলগুলো, সেই পার্টিকেলগুলো ফার্দার কিছু প্লাস্টিক অ্যারেঞ্জমেন্ট হয়। তো সেই ডিউ টু দ্যাট প্লাস্টিক অ্যারেঞ্জমেন্ট আমরা যেই সেটেলমেন্টটুকু হবে সেটাকে আমরা বলি সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট। এবং এই সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট হতে অনেক দিন লাগে, এটা কয়েক হাজার বছর পর্যন্ত লেগে যেতে পারে, এত বড় একটা টেনিওর ধরে। আর মানে আমরা বুঝলাম যে ইমিডিয়েট সেটেলমেন্ট হচ্ছে সাথে সাথে ঘটে, তারপর আসে প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট, এইটা কয়েক উইক থেকে, কয়েক মান্থ থেকে, কয়েক ইয়ার থেকে, এক ডিকেড, 2 ডিকেডও লেগে যেতে পারে। আর সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট হচ্ছে আমাদের এটা অনেক বছরের আর কি ফলাফল। আফটার দ্য প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট হ্যাজ অকার্ড, প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট হয়ে যাওয়ার পরে, অর্থাৎ সব পোর প্রেশার ডিসিপেট হয়ে যাওয়ার পরে তারপরে সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট শুরু হবে। আর তাহলে আমাদের যে সেটেলমেন্ট, এই সেটেলমেন্ট অ্যাকচুয়ালি দুই ধরনের হতে পারে আরেকভাবে যদি চিন্তা করি। একটাকে আমরা বলি ইউনিফর্ম সেটেলমেন্ট, আরেকটাকে বলি আমরা ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। ইউনিফর্ম সেটেলমেন্ট হচ্ছে যে ধরা যাক একটা স্ট্রাকচার আছে, এইটা হচ্ছে আমাদের স্ট্রাকচার, এটা এরকম মাটির উপরে ছিল। সো এই স্ট্রাকচারটা বসে গেছে, এমন ভাবে বসে গেছে যে স্ট্রাকচারের প্রত্যেকটা অংশ সমানভাবে বসছে। সো এইখানেও যতটুকু বসছে, এইখানেও ততটুকু বসছে। সো এই সেটেলমেন্টটাকে আমরা বলি ইউনিফর্ম সেটেলমেন্ট। তো এইরকম সেটেলমেন্ট হলে আমাদের সমস্যাটা কম। এই ক্ষেত্রে আমাদের সেটেলমেন্ট হলে অ্যাকচুয়ালি কি হতে পারে, আমাদের যে স্ট্রাকচারের উপর এক্সট্রা যে লোড সেগুলো আসতে পারে। সো এরকম যদি আমাদের সেটেলমেন্ট হয়, তখন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের লোডের কোনো চেঞ্জ হয় না। সো আলটিমেটলি এখানে স্ট্রাকচারাল ইস্যু নাই, কিন্তু ইস্যু হচ্ছে ধরো যে এখানে ইউটিলিটি যদি থাকে, ধরো যে বিদ্যুৎ লাইন একটা নির্দিষ্ট লেভেলে ছিল, এখন সেই বিদ্যুৎ লাইনটা নিচে নেমে গেছে, অথবা পানির আমাদের যে ধরো যে পানির পাইপের যে লাইন, সেই লাইনের যে লেভেল সেটা উঁচু নিচে হয়ে গেছে। তো এইটা হচ্ছে, এগুলো হচ্ছে আসলে ইউটিলিটি অথবা ফাংশনাল যে রিকোয়ারমেন্ট সেটা আসলে স্যাটিসফাই নাও করতে পারে। তারপর আসছে ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট। এটা হচ্ছে আমাদের ধরলাম যে বিল্ডিংটা একদিকে কাত হয়ে গেছে। আমরা অনেক সময় দেখি যে অনেক বিল্ডিং আছে যেগুলো একদিকে কাত হয়ে গেছে। এটা কেন হয়? এইগুলো জেনারেলি হয় ডিউ টু ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট, মানে একদিকে আমাদের সেটেলমেন্টটা বেশি হয়ে গেছে, একদিকে সেটেলমেন্ট কম হয়ে গেছে। তো এই ক্ষেত্রে আমাদের খুব ঝামেলা হয়, এই ক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারাল ইস্যুগুলো ডেভেলপ করে। ওকে, তো আমাদের স্ট্রাকচার অ্যাকচুয়ালি খুব অল্প পরিমাণ ডিফারেন্সিয়াল সেটেলমেন্ট সহ্য করতে পারে, কিন্তু যদি ওই অল্প থেকে যদি বেশি হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারাল ইস্যু অ্যারাইজ করবে এবং আমাদের এই ক্ষেত্রে ফার্দার অনেক কনসিডারেশনের দরকার আছে। আচ্ছা, তো এখন আমরা তো জানি যে লোড দিলে ভলিউমটা ডিক্রিজ করবে ডিউ টু এক্সপালশন অফ ওয়াটার। সো এই পসিবল কজ অফ ভলিউম ডিক্রিজ কি কি হতে পারে? আমরা একটা কজ জানি, সেটা হচ্ছে ওয়াটারটা বের হয়ে যাবে, এই যে সেটাকে আমরা বলছি যে এক্সপালশন অফ পোর ওয়াটার। আরো দুইটা কারণেও আমাদের ভলিউম ডিক্রিজ হতে পারে। তো তাদের মধ্যে কি আছে? একটা হচ্ছে কম্প্রেশন অফ সয়েল গ্রেইনস, যেটা আসলে খুব অল্প পরিমাণ চেঞ্জ হবে, কিন্তু এক্সপালশন অফ পোর ওয়াটার প্রেশারের কাছে এটা আসলে কিছুই না। এক্সপালশন অফ পোর ওয়াটার, এটা হচ্ছে বেসিক্যালি ইট কজেস লার্জ ভলিউম ডিক্রিজ। আর কম্প্রেশন অফ সয়েল গেইনও হতে পারে, যেটা খুব অল্প পরিমাণে হবে। আর কম্প্রেশন অফ ওয়াটার অ্যান্ড এয়ার, এইটাও খুব অল্প পরিমাণে হবে। আচ্ছা, সয়েল গ্রেইন প্লাস্টিকও হইতে পারে, ইলাস্টিকও হইতে পারে। যদি উইদিন ইলাস্টিক লিমিট থাকে তাহলে ইলাস্টিক, আদারওয়াইজ প্লাস্টিক। মাইকটা মিউট। ওকে, সো এটা আশা করি বোঝা গেছে। তো আরেকটা জিনিস দেখি আমরা, যে ইমিডিয়েট সেটেলমেন্টটা আমাদের জেনারেলি হয় ড্রাই অর পার্শিয়ালি স্যাচুরেটেড সিল্ট অ্যান্ড ক্লের ক্ষেত্রে।
ড্রাই অর পার্শিয়ালি স্যাচুরেটেড সিল্ট অথবা ক্লের ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট সেটেলমেন্ট হবে, whereas প্রাইমারি কনসলিডেশন সেটেলমেন্ট এন্ড সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট হবে ইন স্যাচুরেটেড কোহেসিভ সয়েলস। এইগুলো এই প্রাইমারি কনসলিডেশন এন্ড সেকেন্ডারি কনসলিডেশন সেটেলমেন্ট এগুলো হবে স্যাচুরেটেড কোহেসিভ সয়েলে, স্যাচুরেটেড অবস্থায় থাকবে এবং এটা কোহেসিভ হবে। আর এই ক্ষেত্রে আমাদের ইমিডিয়েট সেটেলমেন্ট হবে ফর ড্রাই অর পার্শিয়ালি স্যাচুরেটেড ফর সিল্টস অ্যান্ড ক্লে। ওকে, এটা আমরা বুঝছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে স্প্রিং সিলিন্ডার অ্যানালজি ফর কনসলিডেশন। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বোঝার। সো ফর এক্সাম্পল এখানে অনেকগুলো কেস দেখানো হয়েছে যেটাকে আমরা রিলেট করব কনসলিডেশনের সাথে। আমাদের অ্যাকচুয়াল ফিল্ডে যেই ফেনোমেনা ঘটে সেটাকে আমরা একটা মডেল দিয়ে দেখাইছি এখানে। সো এখানে আমরা দেখছি যে ফার্স্ট কেসটা এর ভিতরে ওয়াটার আছে, এখানে একটা স্প্রিং লাগানো আছে, তার উপরে একটা পিস্টন আছে, আর এইখানে ধরলাম যে এখানে একটা হ্যান্ডেল আছে, সেই হ্যান্ডেলের উপরে আমি একটা ফোর্স দিতে পারি। সো একদম ইনিশিয়াল কন্ডিশনে এর ভিতরে জাস্ট পানি ছিল, আর আমাদের এখানে স্প্রিংটা ছিল, আর এখানে একটা ভালভ আছে, সেই ভালভটা অ্যাকচুয়ালি এখন ক্লোজড। সো যখন আমরা দেখবো এখানে আমাদের দেখা যাচ্ছে একটা প্রেসার গেজ আছে। এখন এই প্রেসার গেজে তাহলে কি দেখাবে? এই প্রেসার গেজে কিন্তু এখন জাস্ট যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার, অর্থাৎ আমাদের উপরে যে পানির প্রেসার, জাস্ট সেই পানির প্রেসারের রিডিংটা দেখাবে। সো আলটিমেটলি কোনো এক্সেস পোর ওয়াটার প্রেসার দেখাবে না। আচ্ছা, এক্সেস পোর ওয়াটার প্রেসারকে এটা আমি বলি, কোন একটা পয়েন্টে একটা পোর প্রেসার থাকে। ফর এক্সাম্পল আমি যদি এই পয়েন্টে পোর প্রেসারের কথা বলি, এখন এই পয়েন্টে পোর প্রেসার কত? এখন এই পয়েন্টে পোর প্রেসার হচ্ছে, নিশ্চয়ই আমি পয়েন্টটা দাগায় দিই, ধরলাম যে এই পয়েন্টে যে পোর প্রেসার সেটা হচ্ছে এই পয়েন্টে যে হাইড্রোস্ট্যাটিক প্রেসার সেটাই হচ্ছে এখন এই পয়েন্টের পোর প্রেসার। সো আমি যখন একটা ফোর্স দিব তখন কি হবে? এই পোর প্রেসারটা ইনক্রিজ হবে। সো এই পোর প্রেসার যতটুকু ইনক্রিজ হবে এটাকেই আমরা বলি এক্সেস পোর ওয়াটার প্রেসার। সো পোর ওয়াটার প্রেসার মাইনাস আমাদের হাইড্রোস্ট্যাটিক প্রেসার, দ্যাট ইজ কল্ড দ্য এক্সেস পোর ওয়াটার প্রেসার। সো আমরা এটা আশা করি বুঝছি। সো যখন আমাদের কোনো বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করা থাকবে না, যখন ভালভটা ক্লোজ থাকবে, তখন দেখা যাবে এখানে আমাদের প্রেসার গেজের রিডিং পাবো, সেটা হচ্ছে জাস্ট হাইড্রোস্ট্যাটিক প্রেসারের রিডিং। সো আলটিমেটলি এই যে ডেল্টা ইউ, এইটা দিয়ে আমরা আসলে বুঝাইছি এক্সেস পোর ওয়াটার প্রেসার। তাহলে এখানে এক্সেস পোর ওয়াটার প্রেসার রিডিং ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, নেক্সট এই জিনিসটা হইছে যে আমরা এখন ভালভ ক্লোজ থাকা অবস্থায় একটা ফোর্স অ্যাপ্লাই করছি। সো ভালভ ক্লোজ থাকা অবস্থায় যদি আমরা একটা এখানে লোড অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি আমাদের যে লোডটা, সেই লোডটা কে নিবে? পুরোটাই, নিশ্চয়ই পুরো লোডটা অ্যাকচুয়ালি পানি নিবে। এই অবস্থায় আমাদের দেখা যাবে এখন আমি যদি ভালভ ক্লোজ রাখা অবস্থায় এখানে একটা প্রেসার অ্যাপ্লাই করি বা এখানে একটা লোড অ্যাপ্লাই করি, তাহলে আমাদের এখানে যে পুরো লোডটাই দেখা যাবে এখানে পানি নিবে। অ্যাকচুয়ালি স্প্রিং কোনো লোডই নিবে না। কারণ কি? স্প্রিং এর লোড নেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি ডিফর্মেশন হওয়া লাগে, আমাদের জানা আছে F ইজ ইকুয়াল টু kx। সো স্প্রিং এর লোড নেওয়ার জন্য তো অ্যাকচুয়ালি ডিফর্মেশন হওয়া লাগবে। সো স্প্রিং তো এখানে কোনোভাবে ডিফর্মেশন হচ্ছে না। আমাদের ভালভ যখন ক্লোজড তখন তো উপরে যে পিস্টন সেটা নিচে নামতে পারছে না। সো আলটিমেটলি এখানে পুরো যে প্রেসার সেটাই নিবে এর ভেতরে যে ওয়াটার সেটা। সো পুরো প্রেসার যদি ওয়াটার নেয় তাহলে ওয়াটার আগে হচ্ছে শুধু হাইড্রোস্ট্যাটিক প্রেসারটা এখানে আমাদের গেজে শো করছিল, এখন তার সাথে এক্সট্রা যে প্রেসারটা ওয়াটার নিচ্ছে সেই প্রেসারটা এখানে শো করবে, এবং এখানে তাহলে আমাদের দেখাবে কি এক্সেস পোর ওয়াটার প্রেসার। সেটা কি হবে? সেটা নিশ্চয়ই এইখানে যে প্রেসারটা অ্যাপ্লাই করছি ডিভাইডেড বাই দ্য ক্রস সেকশনাল এরিয়া, এটা হচ্ছে আমাদের এক্সেস পোর ওয়াটার প্রেসার। আচ্ছা, তারপরে কি আমাদের, এরপরে আমরা ভালভটা ওপেন করে দিছি। এখন এই যে থার্ড কেসে দেখছি আমরা ভালভটা যখন ওপেন করে দিচ্ছি তখন কি হবে? সো যখন আমাদের টাইমটা 0 থেকে ইনফিনিটির মাঝখানে, মানে টাইমটা মিডল কোনো পজিশনে, তখন দেখা যাবে যে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তখন এ পার্ট অফ দ্য ফোর্স আমাদের এই ওয়াটারটা বহন করছে এবং পার্ট অফ দ্য ফোর্স বহন করছে আমাদের এখানে যে স্প্রিং সেটা। তারপরে নেক্সট কেসটা যদি দেখি, আমাদের নেক্সট কেসে একদম টাইমটা ইনফিনিটিতে চলে গেছে, মানে টাইমটা অসীম সময় পরে কি হবে? অসীম সময় পরে গিয়ে দেখা যাবে যে আমরা তো আস্তে আস্তে দেখতেছি যে যত এই জিনিসটা নিচে নামলে কি হবে? যত নিচে নামবে দেখা যাবে আমাদের স্প্রিং লোড নেওয়া শুরু করবে, তাই না?
যত এটা নিচে নামবে নিশ্চয়ই স্প্রিং লোড নেওয়া শুরু করবে। এফ ইজ ইকুয়াল টু কে এক্স, এফ ইজ প্রপোর্শনাল টু মাইনাস এক্স, আমাদের জানা আছে। সো যত আমাদের এক্স বাড়াচ্ছি তত দেখা যাবে আমাদের স্প্রিংটা তত স্ট্রেস নিচ্ছে। সো আলটিমেটলি পানি তাহলে কি স্ট্রেসটা কম নিবে। সো পানি একদম শুরুতে স্ট্রেস নিচ্ছিল পি বাই এ, এখন পানির যে স্ট্রেসটা নিবে সেটা হচ্ছে লেস দ্যান পি বাই এ। একদম লাস্টে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটিতে গিয়ে পানি স্ট্রেসটা নেবে জিরো, অর্থাৎ পুরো স্ট্রেসটাই নেবে আমাদের এখানে স্প্রিংটা। ওকে, সো এইটাই আমরা সয়েলের সাথে রিলেট করতে পারি। তো ফর এক্সাম্পল, যে আমাদের এখানে একটা ক্লেই লেয়ার আছে যার হাইট হচ্ছে এইচ। সো আমরা এটাকে যদি এমন একটা ব্যবস্থা করি যে আমরা কোনো ওয়াটার এখান থেকে বের হতে দিব না, তো যখন কোনো ওয়াটার বের হতে দিব না তখন পুরো লোডটাই, পুরো স্ট্রেসটাই অ্যাকচুয়ালি ক্যারি করবে এর ভেতরে যে ওয়াটার আছে সে। যখনই আমরা ওয়াটার এক্সপালশন হতে দিব তখন দেখা যাবে কি আমাদের একদম ইনিশিয়ালি ওয়াটার বেশি লোড নিবে, ক্লে কম লোড নিবে, কিন্তু আমরা যখন টাইমটা ইনফিনিটির দিকে নিয়ে যাব অনেক দিন পরে দেখা যাবে অ্যাকচুয়ালি ওয়াটার প্রায় জিরো লোড নিচ্ছে, কিন্তু আমাদের এইখানে যে ক্লে লেয়ারটা, সেই ক্লে লেয়ারটা অনেকটা স্প্রিং এর মতো, আর ওয়াটারটা হচ্ছে এখানের ওয়াটারের মতোই। সো ক্লে লেয়ারটা পুরো লোডটা নিচ্ছে আর আমাদের ওয়াটার কোনো লোডই নিচ্ছে না। সো এই ফেনোমেনাটাকেই আমরা বলি হচ্ছে কনসলিডেশন। এখানে কি হয়েছে, এখানে হয়েছে আমাদের ডিসিপেশন অফ পোর ওয়াটার প্রেশার, তাই তো? শুরুতে পোর ওয়াটার প্রেশার অনেক বেশি ছিল, এইটা আস্তে আস্তে ডিসিপেট করে করে জিরো হয়ে গেছে। সো এই ফেনোমেনটাকে আমরা বলি কনসলিডেশন। ওকে, সো এটা যদি বুঝি, এখানে আমাদের এই কথাগুলোই বলা হয়েছে, এগুলো নিজে পড়তে হবে। এই গ্রাফটা খুব ইম্পর্টেন্ট, এখানে একটা গ্রাফ দেয়া আছে। সো প্রথম যেটা সেটা হচ্ছে টোটাল স্ট্রেস যে ইনক্রিজ। সো দেখা যাচ্ছে টোটাল স্ট্রেস যতটুকু আমি বাড়াবো ওই পুরো স্ট্রেসটাই দেখা যাবে আমাদের এর উপরে আমি দিছি। সো আপ টু ডেপথ আমাদের এইচ, আমাদের এরকম একটা ডায়াগ্রাম আমরা পাবো। এই পাশে টোটাল স্ট্রেস ইনক্রিজ, এই পাশে আছে ডেপথ। সো একদম ইনিশিয়ালি দ্য টোটাল স্ট্রেস উইল বি ক্যারিড আউট বাই পোর ওয়াটার প্রেশার, তাহলে পোর ওয়াটার প্রেশার ডায়াগ্রামটাও একই হবে। আর ইফেক্টিভ স্ট্রেস ডায়াগ্রাম তাহলে কত হবে? ইফেক্টিভ স্ট্রেস ডায়াগ্রাম মানে সয়েল পার্টিকেল যতটুকু নেয়, তো সয়েল পার্টিকেল কিছুই নিচ্ছে না, তাহলে জিরো। নেক্সট হচ্ছে কি, হ্যাঁ মাইনাস করে দিতে হবে। নেক্সট দেখা যাচ্ছে যে টোটাল স্ট্রেস ইনক্রিজ তো একই থাকবে, একই পরিমাণ স্ট্রেসই আমি দিচ্ছি, কিন্তু আমাদের এখানে পোর ওয়াটার প্রেশারের ইনক্রিজ দেখা যাচ্ছে আমাদের এরকম একটা কার্ভ ফলো করছে। কারণ কি? কারণ হচ্ছে এখানে দেখা যাবে যে উপরের যে অংশ, উপরের অংশ থেকে তো ওয়াটারটা ক্লের একদম উপরের যে সাইড, আমরা ধরে নিচ্ছি যে ক্লের ওপর থেকে এবং নিচ থেকে এই দুই ডিরেকশনে আমাদের ওয়াটারটা বের হতে পারে। সো এইখানে যদি আমি লোড দিই তাহলে দেখা যাবে এইখানের ওয়াটারটা খুব ইজিলি বের হয়ে যেতে পারছে। সো আলটিমেটলি এইখানে যে পোর ওয়াটার, সেই পোর ওয়াটারের প্রেশার ডেভেলপ করবে জিরো, কারণ এখানে তো অ্যাকচুয়ালি ওয়াটারটা বের হয়ে যেতে পারছে, ওয়াটারের উপর প্রেশারটা ডেভেলপ হচ্ছে না। হোয়ারঅ্যাজ আমি যদি এই একদম কর্নারেরটাও দেখি তাও একই ফেনোমেনা, কিন্তু মাঝখানের কোন একটা পয়েন্ট দেখি, এই মাঝখানের পয়েন্ট থেকে কিন্তু খুব সহজে আমাদের পানি বের হতে পারছে না। তো যেহেতু মাঝখানের পয়েন্ট থেকে পানি বের হতে পারছে না তাহলে কি হবে? তাহলে ডেফিনেটলি মাঝখানের পয়েন্টে পোর ওয়াটার প্রেশার বেশি ডেভেলপ করবে। এই কারণে দেখা যাবে আমাদের এই কার্ভটা হয়ে গেছে অনেকটা এরকম। ওকে, সো এই যে পোর ওয়াটার প্রেশার, এই ডায়াগ্রাম যদি আমি টোটাল স্ট্রেস ডায়াগ্রাম থেকে সাবট্রাক্ট করে দিই, আমি এখান থেকে ইফেক্টিভ স্ট্রেসের ইনক্রিজ কত সেটা পাবো। একইভাবে একদম এটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি টাইমে, প্রথমটা দেখেছি টি ইজ ইকুয়াল টু জিরো টাইমে, নেক্সটটা আমরা দেখেছি যে টি হচ্ছে কোনো একটা ইন্টারমিডিয়েট টাইমে, আর এটা হচ্ছে একদম টি ইজ ইকুয়াল টু ইনফিনিটি টাইমে। তো সেই ক্ষেত্রে টোটাল স্ট্রেস তো একই থাকবে। এখন পোর ওয়াটার এই ক্ষেত্রে জিরো প্রেশার বহন করবে, কোনো পোর ওয়াটার প্রেশার থাকবে না। সো আলটিমেটলি এটা ফাঁকা, সো ইফেক্টিভ স্ট্রেস ডায়াগ্রাম হবে এরকম। ওকে, সো এখন আমরা আসি যে এটাকে আমরা 1D কনসলিডেশন বলছি কেন। 1D কনসলিডেশন বলার কারণ যে আমাদের যে ওয়াটারটা আছে সেটা এক ডিরেকশনে ফ্লো হচ্ছে। ফর এক্সাম্পল, যে আমি যদি এই ক্ষেত্রেই দেখি যে এটা একটা ডিরেকশনে ফ্লো করছে, একটা অ্যাক্সিস বরাবর যদি ওয়াটার ফ্লো করে এটাকে আমরা বলি 1D কনসলিডেশন। সো দিস ইজ 1D কনসলিডেশন। আচ্ছা, এরপরে আমাদের কিছু টার্মিনোলজি জানা লাগবে। তো শুরুতেই আছে যে হোয়াট ইজ নর্মালি কনসলিডেটেড সয়েল। সো নর্মালি কনসলিডেটেড হচ্ছে যে এ সয়েল অর লেয়ার that has not been acted on by a stress greater than the present overburden pressure. অর্থাৎ আমাদের যে সয়েলটার উপরে বর্তমানে যে প্রেশার উপরে দেয়া আছে, ওভারবার্ডেন করা আছে, অর্থাৎ উপরে যে
চাপটা, উপরে যে স্ট্রেসটা দেয়া আছে, আমার এই স্ট্রেসের থেকে যদি বেশি কোনো স্ট্রেস প্রিভিয়াসলি কোনোদিন না দেয়া থাকে, অর্থাৎ বর্তমান স্ট্রেসটাই গ্রেটেস্ট স্ট্রেস যদি হয়, তখন সেই ক্লেটা অথবা সেই সয়েলটাকে আমরা বলবো নর্মালি কনসলিডেটেড সয়েল। সো নর্মালি কনসলিডেটেড সয়েলের জন্য আমাদের মনে রাখতে হবে যে বর্তমান স্ট্রেসটাই হচ্ছে হাইয়েস্ট স্ট্রেস। আর ওভার কনসলিডেটেডটা কি? সেটা হচ্ছে যে ধরা যাক কোনো একটা সয়েল লেয়ার ছিল, এই সয়েল লেয়ারের উপর ইনিশিয়ালি একটা স্ট্রাকচার ছিল, এখন ধরা যাক এই স্ট্রাকচারটাকে কোনো কারণে ডিমলিশ করা হয়েছে। সো এই স্ট্রাকচারের একটা লোড আর কি এর উপরে ছিল, অর্থাৎ ইনিশিয়ালি দেখা যাবে আমাদের পূর্বের কোনো এক টাইমে দেখা যাবে এই স্ট্রাকচারের উপর একটা এই সয়েলটুকুর উপর একটা বড় লোড ছিল, কিন্তু এখন আর সেটা নাই। এখন যে প্রেশার আছে সেটা ইনিশিয়াল আমাদের প্রিভিয়াস যে ওভারবার্ডেন প্রেশার সেটা থেকে কম। যদি এরকম দেখি যে আমাদের প্রিভিয়াস ওভারবার্ডেন প্রেশার থেকে এখনকার প্রেশারটা কম, তাহলে বুঝতে হবে যে এই সয়েলটা হচ্ছে ওভার কনসলিডেটেড সয়েল। তো ওভার কনসলিডেটেড সয়েল বিভিন্ন কারণে হতে পারে, যেমন ফর এক্সাম্পল যে একটা তো এই যে স্ট্রাকচার এরকম ছিল একটা, সো স্ট্রাকচারটাকে আমি ডেমোলিশ করে ফেলছি, এখানে একটা ওভার কনসলিডেটেড সয়েল হতে পারে, অথবা আরো অনেক কারণ হতে পারে। ফর এক্সাম্পল যে আমাদের এইটা হচ্ছে একটা সয়েল লেয়ার, তো এই সয়েল লেয়ারের ওপরের এতটুকু ধরা যাক যে ইরোশনে ক্ষয় হয়ে গেছে, সো উপর থেকে সয়েল লেয়ারটুকু সরে গেছে। যদি সরে যায় তাহলে ডেফিনেটলি আগে এখানে তো বেশি স্ট্রেস ছিল, এখন তো এর উপরে আর স্ট্রেস নাই, সো দিস ইজ অলসো ওভার কনসলিডেশন ফেনোমেনন। ওকে, এরপরে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার। প্রি কনসলিডেশন প্রেশার হচ্ছে দিস ইজ অ্যাপ্লিকেবল both for normally consolidated and over consolidated soil, but for normally consolidated soil the pre-consolidation pressure is equal to the present overburden pressure. Pre-consolidation pressure হচ্ছে আমাদের সর্বোচ্চ কোনো একটা সয়েলের উপরে সর্বোচ্চ যত স্ট্রেস কোনো কালে তার ইতিহাসের মধ্যে রেকর্ড পরিমাণ যেই স্ট্রেসটা ওই সয়েলটা ক্যারি করছে সেটাকেই বলে তার প্রি-কনসলিডেশন প্রেশার। সো একটা নর্মালি কনসলিডেটেড সয়েলের জন্য যদি বলি তাহলে তার প্রিকনসলিডেশন প্রেশার কত হবে? ডেফিনেটলি, কারণ নর্মালি কনসলিডেটেড কি বলা হয় যে বর্তমানে যে প্রেশারটা এটাই হচ্ছে ম্যাক্সিমাম ওভারবার্ডেন প্রেশার। তো প্রিকনসলিডেশন প্রেশার হচ্ছে অ্যাকচুয়ালি প্রেজেন্ট যে স্ট্রেস সেটা। আর কনসলিডেটেড সয়েলের জন্য তার ওই যে ইতিহাসে কোন দিন তার স্ট্রেস সবচেয়ে বেশি ছিল সেই স্ট্রেসটাই হবে তার প্রিকনসলিডেশন প্রেশার। আর তারপরে এখান থেকে আমরা অ্যাকচুয়ালি পাই যে ওভার কনসলিডেশন রেশিও হচ্ছে প্রি কনসলিডেশন প্রেশার আর প্রেজেন্ট ইফেক্টিভ ভার্টিক্যাল প্রেশারের যে রেশিও, এটাকে আমরা বলি ওভার কনসলিডেশন রেশিও। ওকে, দেন আমরা জানবো কজেস অফ ওভার কনসলিডেশন। আমরা কেবলই একটা ওভার কনসলিডেশনের কারণ বললাম, একটা হচ্ছে ল্যান্ড ইরোশন, এই যে কেবলই একটা দেখালাম যে ল্যান্ড ইরোশনের মাধ্যমে আমাদের এই ওভার কনসলিডেশন হয়। তারপর কি হতে পারে, উপরে ধরো যায় উপরে একটা আইস লেয়ারের উপর ধরলাম যে এটা হচ্ছে হিমালয়, সো এর উপর একটা আইস লেয়ার ছিল, এই আইস লেয়ারটা গরমকালে গলে গেছে, সো উপর থেকে আমাদের প্রেশারটা সরে গেছে। ম্যানমেড বিভিন্ন কারণ হতে পারে, যেমন রিমুভাল অফ সয়েল, ধরো যে মাটি কাটা হয়েছে, তো এই নিচের মাটিটার উপর তো বেসিক্যালি এখন এই নিচের মাটিটা এখন কি হয়ে গেছে, নিশ্চয়ই ওভার কনসলিডেট হয়ে গেছে, কারণ এর উপর যে ওভারবার্ডেন প্রেশার সেটা কমে গেছে, আগে বেশি ছিল এখন কম। রিমুভাল অফ স্ট্রাকচার, এক্সক্যাভেশন, এই যে এক্সক্যাভেশনের কথা কেবল বলছি, সো এইগুলোই আর কি, এগুলো আমরা খুব ভালোভাবেই জানি। এখন আমরা দেখবো যে ওয়ান ডাইমেনশনাল কনসলিডেশন টেস্ট ল্যাবরেটরিতে কিভাবে করে। আমরা এটা করেছি ল্যাবে, সো দিস ইজ সাজেস্টেড বাই তেরজাগি, অ্যান্ড যেই ডিভাইসটা দিয়ে এটা করা হয়, যেই সেটআপটা দিয়ে এটা করা হয় সেটাকে আমরা বলি কনসলিডোমিটার অথবা ওয়েডোমিটার অথবা কনসলিডোমিটার। সো এই ক্ষেত্রে আমরা জানি এক্ষেত্রে কি করা হয়, এরকম একটা আমাদের কি বলা যায় মেটাল ক্যাপ থাকে, সো বা মেটাল রিং থাকে, এর মধ্যে আমরা সয়েলটা দিই। এটার আমাদের জানা আছে হাইট হয় হচ্ছে 1 ইঞ্চি, তাই না? আমরা যখন কনসলিডেশনের ম্যাথগুলো করেছি তখন দেখছি যে 1 ইঞ্চি থেকে আমরা আস্তে আস্তে বাদ দিয়ে তারপর আমাদের ভয়েড রেশিওগুলো বাইর করি, সো হাইট থাকে হচ্ছে 1 ইঞ্চি। ওকে, তো এখানে টেস্ট প্রসিডিউর সবই বলে দেয়া আছে, তাও আমি একটু বলে দিই যে একটা মেটাল রিং এর মধ্যে, ওই যে ছোট যে মেটাল রিং এর মধ্যে, ওইটার মধ্যে আমরা এই সয়েলটা রাখবো, ওর উপরে নিচে আমরা পোরার স্টোজ দিব, কারণ কি আমরা তো কনসলিডেশন করছি, সো আলটিমেটলি আমাদের তো পানিটা বের হয়ে দিতে হবে, তাই না? সো উপরে নিচে পোরার স্টোন দিলে আমাদের উপর থেকে নিচ থেকে পানিটা বের হয়ে যেতে পারে। আমাদের বেসিক্যালি একটা 1D কনসলিডেশন এখানে সিমুলেট করা হয়েছে, আর স্পেসিমেন সাইজ দেয়া আছে। এখন আমাদের এই যে কন্টেইনারটা ওয়েডোমিটার কে হোল্ড করবে, বেসিক্যালি মানে মেটাল
যে রিং, এটাকে যে হোল্ড করবে যে এটা, সেই অ্যাপারেটাসটাকে অ্যাকচুয়ালি পানি দিয়ে ফিল করা হয় এটাকে ফুললি সাবমার্জড অবস্থায় রাখার জন্য। আর এখানে একটা ডায়াল গেজ ফিট করা হয়। এরপরে কি করা হয়, ইনিশিয়ালি একটা সিটিং প্রেশার দেওয়া হয়, সেটা হচ্ছে 5 কেপিএ থেকে 10 কেপিএ তে। এটা হচ্ছে স্যাম্পল স্টিফনেসের উপর ডিপেন্ড করে। এই সিটিং প্রেশার দিয়ে এটাকে আমি 24 ঘন্টা রেখে দিব। এরপর কি করব, এরপর সাবসিকুয়েন্ট আমরা একটা লোড দিয়ে এটাকে একদিন রেখে দিব, এবং আমরা একটা নির্দিষ্ট টাইম পর পর গিয়ে, যেমন দেখা যাবে যে 15 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, 4 ঘন্টা, এরকম ভাবে একটা নির্দিষ্ট টাইম ইন্টারভাল পর পর আমরা যে যে কি বলা যায় ডায়াল রিডিং সেটা আমরা দেখবো, আমাদের যে গেজ, আমাদের যে কি বলে স্ট্রেইন গেজ রিডিং সেটা আমরা দেখবো। তো ওইখান থেকে আমরা কি বের করতে পারবো, নিশ্চয়ই ওইখান থেকে আমরা যেটা বাইর করতে পারবো সেটা হচ্ছে দ্য সেটেলমেন্ট। আমরা মেইনলি সেটেলমেন্টটা বাইর করতে পারবো, মানে ডিফরমেশনটাই অ্যাকচুয়ালি ওইটাই মানে হচ্ছে অ্যাকচুয়ালি সেটেলমেন্টটা বাইর করতে পারবো। এখন এই সেটেলমেন্ট থেকে আমরা সিমিলারলি ওইখান থেকে ভয়েড রেশিও বাইর করতে পারবো। আর কত আমরা প্রেশার দিচ্ছি সেটাও তো আমরা জানি। তো আমরা কোনো একটা নির্দিষ্ট প্রেশারের জন্য ভয়েড রেশিও কত সেটা বাইর করলাম। এরপরে আমরা লোড আরেকটু বাড়ালাম, বাড়ানোর পরে ওইভাবে আবার 24 ঘন্টার জন্য আমরা রিডিং নিয়ে ওইখানে কত ভয়েড রেশিও আছে সেটা বাইর করলাম। তাহলে আমরা বিভিন্ন লোডের জন্য বিভিন্ন ভয়েড রেশিও এটা আমরা বাইর করলাম, ঠিক আছে। তো এইটা হচ্ছে লোডিং। সিমিলারলি আমরা আনলোডিং করি। আনলোডিং কিভাবে করা হয়, ওই যে ধরা যাক আমরা লোড বাড়াতে বাড়াতে ওর উপরে দিছি কত, এর উপরে ধরো যে দিছি যে আমরা 500 কেপিএ আমরা লোড দিছি, 500 কেপিএ ওর উপর লোড দেওয়া হয়েছে। এরপরে আবার 500 কেপিএ থেকে ধরলাম যে 400 কেপিএ দিয়ে আমাদের একদিন রেখে দিব। বিভিন্ন টাইমে আমরা লোড ইনক্রিমেন্ট কি বলা যায় স্ট্রেইন ডিফরমেশনটা নিব। এরপরে আবার দেখা গেছে ওইটাকে 300 করব, 200 করবো, এরকম একদিন করে রেখে রেখে তারপরে করব। ওকে, তো এই যে এই জিনিসটাই বলছে, এর উপর আমরা অনেক কিছু আমরা বাইর করি। এখান থেকে আমরা প্রিকনসিডারেশন প্রেশার বাইর করি, কম্প্রেশন ইনডেক্স, সবই এগুলো দেখানো হবে। ওকে, তো নেক্সট স্লাইডে যাই। এরপর হচ্ছে আমাদের টাইম ডিফরমেশন প্লট ফর এ গিভেন লোড ইনক্রিমেন্ট। আমাদের টাইম ডিফরমেশন যে প্লট সেটা এখানে দেয়া আছে। সো আমরা স্ট্রেইন গেজ থেকে আমাদের যে পাইছি, আমাদের যে ডেটাগুলো পাইছি, ডিফরমেশন পাইছি, আর আমাদের যে টাইম, সে টাইমগুলো আমরা এখানে ক্যালকুলেট করছি। সো এই ডিফরমেশন ভার্সেস একটা টাইম গ্রাফ আমরা এখানে আঁকছি, এটা লগ স্কেলে। সো এইখানে আমরা দেখা যাচ্ছে যে এটা একটা ইম্পর্টেন্ট গ্রাফ। এখানে আমাকে বলতে পারে যে একটা আমাদের ডিফরমেশন ভার্সেস টাইম লগ টাইম গ্রাফের তুমি ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করো। সো এখানে টোটাল 3টা স্টেজ থাকে। একটাকে আমরা বলছি ইনিশিয়াল কম্প্রেশন, একটাকে আমরা বলছি প্রাইমারি কনসলিডেশন স্টেজ, আর একটাকে আমরা বলছি সেকেন্ডারি কনসলিডেশন স্টেজ। এটা অনেকটা আমাদের এই টাইপস অফ সেটেলমেন্টের মতো। সো একদম শুরুতে যখন আমরা এইখানে লোডটা অ্যাপ্লাই করব, দেখা যাবে যে ইনিশিয়াল যে টাইমগুলো, সে টাইমগুলোতে আমাদের ইনিশিয়াল কম্প্রেশন হবে। সো এটা কেন হবে, আমাদের সয়েলটা কিন্তু ইনিশিয়ালি এটা প্রিলোডেড ছিল। ইনিশিয়ালি আমরা ধরো যে এটা তো মাটির তল থেকে কেটে আনছি, সো এখানে কিন্তু মাটির তলে তার মানে কি তার উপরে অ্যাকচুয়ালি একটা ওভারবার্ডেন প্রেশার ছিল। সো এটা কিন্তু ইনিশিয়ালি প্রিলোডেড ছিল। সো আলটিমেটলি দেখা যাবে যে আমাদের এখানে প্রথম দিকে কার্ভটা হবে হচ্ছে এরকম, আর তারপরে দেখা যাবে যে আমাদের এখানে এটা নর্মালি কনসোলিডেটের মতো অ্যাকচুয়ালি বিহেভ করবে। সো আলটিমেটলি এইখানে এই পার্টটা এরকম হয়ে যাবে। আর লাস্টে এখানে একটা একদম লাস্টে যখন সব পোর ওয়াটার প্রেশার আমাদের ডিসিপেটেড হয়ে যাবে, তখন ডিউ টু দ্য প্লাস্টিক রিঅ্যারেঞ্জমেন্ট অফ সয়েল ফ্যাব্রিক আমাদের এরকম একটা পোর্শন আমরা পাবো। ওকে, তো এই কার্ভটা কিন্তু আমাদের প্রত্যেকটা লোড ইনক্রিমেন্টের জন্য এক একটা করে পাবো। এটা হচ্ছে একটা যে কোনো একটা লোডের জন্য পাইছি, ধরো যাক এটা হচ্ছে 100 কেপি এর জন্য পাইছি। সিমিলারলি আমি 100 কেপি থেকে 200 কেপিও যখন বানাবো তার জন্য এরকম একটা গ্রাফ থাকবে। সো যতবার গ্রাফ আমরা লোড ইনক্রিমেন্ট করবো ততবার এরকম একটা গ্রাফ আসবে, এবং তার এরকম 3টা অংশ থাকবে। ওকে, সো এরপর এই যে এই অংশটা আমরা অলরেডি ল্যাবরেটরিতে দেখেছি। সো এবং এখান থেকে আমাদের সয়েল কুইজও দিছি আমরা। সো বলেছে ক্যালকুলেট সলিড হাইট। আমাদের এখানে যেটা বের করতে বলেছে, আমরা তো এখানে আঁকবো হচ্ছে অ্যাকচুয়ালি ই লগ পি কার্ভ। আমরা এখানে ই ভার্সেস লগ পি কার্ভ আঁকবো, অথবা এখানে আমরা ই লগ সিগমাও বলি এটাকে অনেক সময়, প্রেশার না বলে। সো আমাদের ইটা বাইর করা লাগবে। এখন আমাদের ই জানা আছে কি, ই ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে ভয়েড রেশিও, অর্থাৎ ভলিউম অফ ভয়েড ডিভাইড বাই ভলিউম অফ সলিড। এখন ভলিউম অফ ভয়েড মানে কি, আমাদের জানা আছে যে এরিয়া অফ ভয়েড মাল্টিপ্লাইড বাই
এইচভি। আর ভলিউম অফ সলিড মানে কি? এরিয়া অফ সলিড মাল্টিপ্লাইড বাই হাইট অফ সলিড। তো এরিয়া অফ ভয়েড অ্যান্ড এরিয়া অফ সলিড এই দুইটা আসলে সমান। এর কারণটা হচ্ছে, এর অন্যতম কারণ যে আমাদের এই যে সয়েলটা, এই সয়েলটা কিন্তু ল্যাটারালি রিস্ট্রেইনড, অর্থাৎ আমাদের সব ক্ষেত্রেই এরিয়াটা সমান। সো এভি এএস যদি কাটা যায় আমরা অ্যাকচুয়ালি পাবো এইচভি ডিভাইড বাই এইচএস। তো আমাদের হাইট অফ ভয়েড কত এটা যদি জানি, আর হাইট অফ সলিড কত এটা যদি জানি, এখান থেকে আমরা ই বের করে ফেলতে পারবো। কারণ হাইট অফ সলিড কিভাবে পাবো? হাইট অফ সলিড মানে কি অ্যাকচুয়ালি? হাইট অফ সলিড ডেফিনেটলি আমরা ডিরেক্ট এখানে আগে ফর্মুলাটাই দেখা, এটা আসলে আসছে খুবই নর্মাল একটা জিনিস দিয়ে, ভলিউম ডিভাইড বাই এরিয়া দিয়ে আসছে। তো ভলিউম ডিভাইড বাই এরিয়া। সো আর এই ভলিউম সমান সমান আসলে ডাব্লিউএস ডিভাইড বাই জিএস গামা ডাব্লিউ, আর তার সাথে এখানে এটা এখানে বসে গেল। সো এইটা হচ্ছে আমাদের ফর্মুলা, যদি মনে নাও থাকে এভাবে বাইর করে নিতে পারবো আমরা। দিস ইজ এইচএস। সো এই ডাব্লিউএসটা কি? আমাদের ওয়েট অফ দ্য সলিড, এটা হচ্ছে ড্রাই ওয়েট অ্যাকচুয়ালি, দিস ইজ দ্য ড্রাই ওয়েট অফ দ্য স্পেসিমেন। আর এটা হচ্ছে সয়েল সলিডস এর স্পেসিফিক গ্র্যাভিটি গামা ডাব্লিউ জানি। আর এরিয়া হচ্ছে আমাদের এখানে উপরে যে ক্রস সেকশন এরিয়া সেটা হচ্ছে এ। এইচএস আমরা তাহলে জানলাম। এইচএস যদি জেনে থাকি তাহলে এইচভি কিভাবে পাবো? আমাদের টোটাল যে স্পেসিমেন, টোটাল স্পেসিমেনের লেংথ আমরা জানি, ওই টোটাল স্পেসিমেনের লেংথ থেকে এইচএস যদি বাদ দিই এইচভি পেয়ে যাবো। তাহলে আমরা এইচভি পাইছি, আমরা এইচএস পাইছি, এর যে রেশিও দ্যাট ইজ ই। সো আমরা ই জানি, এটা কোন ইনক্রিমেন্টের জন্য, এটা কোন লোডের জন্য ই সেটাও আমরা জানি। সো আমরা অ্যাকচুয়ালি লোডটাও জানি, আমরা তার করেসপন্ডিং যে ভয়েড রেশিও সেটাও জানি। তো সেটা যদি জানি, সেখান থেকে আমরা বেসিক্যালি এরকম একটা কার্ভ প্লট করতে পারবো। এরকম আমরা একটা কার্ভ প্লট করতে পারবো। এই কার্ভটা বিভিন্ন লোডের জন্য, এই যে এইটা এই লোডের জন্য, এটা এই লোডের জন্য, এরকম বিভিন্ন লোডের জন্য আমরা কার্ভ প্লট করতে পারবো। এরকম একটা কার্ভ হবে। এই অংশ, তার মধ্যে এই যে উপরের যে অংশটা আছে, এই অংশটাকে আমরা বলছি, এটাকে আমরা বলি হচ্ছে, এটা হচ্ছে আমাদের লোডিং এর জন্য, আর এইটুকু হচ্ছে আমাদের আনলোডিং এর জন্য, নিচের অংশটা। ওকে, তো এখানে আরো জিনিস কিছু আছে। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের কোন একটা এন্ড অফ কনসলিডেশন, ধরা যাক একটা কনসলিডেশন শেষে আমাদের যে ভয়েড রেশিওটা, আমাদের কনসলিডেশন, আমাদের আবার যখন লোড ইনক্রিমেন্ট বাড়াবো তখন ডেফিনেটলি আমাদের ইসের তো চেঞ্জ হবে, আবার তো আমাদের কি বলা যায় হাইটের তো চেঞ্জ হবে। তো হাইটের যে চেঞ্জটা হবে, সো আলটিমেটলি সেখানে ভয়েড রেশিও চেঞ্জ হবে। সো নতুন যে ভয়েড রেশিওটা হবে সেটা যদি আমি ইউ1 বলি, সেই ইউ1 ইজ ইকুয়াল টু কত? নিশ্চয় আগের যে ভয়েড রেশিও মাইনাস যতটুকু ভয়েড রেশিওর চেঞ্জ হয়েছে। সো আলটিমেটলি আগের ভয়েড রেশিও মাইনাস এই কতটুকু ভয়েড রেশিও চেঞ্জ, এটাকে আমরা বলতে পারি ডেল্টা এইচ1 ডিভাইড বাই এইচএস। সো এটাও আমাদের একটা ফর্মুলা, এটা আমরা দেখবো। তো এরকম ভাবে আমরা যদি ইনিশিয়াল যে ভয়েড রেশিও সেটা যদি জানি, আর আমি যদি ওই কোনো একটা লোড অ্যাপ্লাই করার পরে কতটুকু হাইটের চেঞ্জ হয়েছে, জাস্ট এই দুইটা জিনিস যদি জানি, কারণ এইচএস তো আমাদের কনস্ট্যান্ট, আমরা যদি এর আগের ভয়েড রেশিওটা জানি এবং আমি যদি এর জন্য আমাদের নতুন লোড ইনক্রিমেন্টের জন্য কতটুকু হাইটের চেঞ্জ হয়েছে এটা জানি, তো এই দুইটা জিনিস জানা থাকলে আমরা এখান থেকে নতুন যে ভয়েড রেশিও সেটাও বের করে ফেলতে পারবো। ওকে, তো এটা যদি হয়ে থাকে, সিমিলারলি যে এই জিনিসটাই এখানে বলা আছে। আর ডিক্রিমেন্টের জন্য কি? একইভাবে ডিক্রিমেন্টের জন্য কি হবে? নিশ্চয়ই তাহলে ভয়েড রেশিও বাড়বে। বাড়বে বলে আমাদের এই অংশটা জাস্ট যোগ হয়ে যাবে। দেখো, বাড়বে বলে এখানে এই অংশটা জাস্ট যোগ হয়ে গেছে। ওকে, সো এটা হচ্ছে ভয়েড ইনক্রিমেন্ট। এখানে একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের এই গ্রাফটা, এটা কিন্তু জিরো থেকে শুরু হয় নাই। দেখো এখানে আমাদের যে ভয়েড রেশিও সেটা কিন্তু একদম ইনিশিয়াল কন্ডিশনে, ফিল্ডের যে ইনিশিয়াল কন্ডিশনের ভয়েড রেশিও, অর্থাৎ যখন আমি প্রেসার অ্যাপ্লাই করি নাই তার জন্য যে ভয়েড রেশিও সেটা এখানে প্লট করা নাই। সো এখানে একটা কোয়েশ্চেন আসতে পারে যে এটা কেন প্লট করা হয় না। কারণটা খুবই সিম্পল, কারণটা হচ্ছে এইটা যদি আমাদের প্লট করা হতো, সো আমাদের অ্যাকচুয়ালি কি এখানে পি এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি জিরো। সো আমরা তো এই এক্স অ্যাক্সিস বরাবর বসাচ্ছি আসলে লগ পি, তো তার মানে কি লগ জিরো, লগ জিরো তো অ্যাকচুয়ালি এক্সিস্ট করে না। এই কারণে আমরা আসলে এই কি বলা যায় একদম ইনিশিয়ালি যে ভয়েড রেশিও সেটা আসলে আমরা এখানে প্লট করি না, তারপরে একদম ফার্স্ট ইনক্রিমেন্ট অফ লোড থেকে আমরা ভয়েড রেশিওটা শুরু করি। তো গ্রাফটা দেখতে হবে এরকম। এই গ্রাফ থেকে আমরা অনেকগুলো প্যারামিটার পাই, আমরা সেই প্যারামিটারগুলো নিয়েও দেখবো, কিন্তু আপাতত এখানে না, এরপরে। সো আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা হবে, দেখো দেখা যাচ্ছে যে আমি যখন একটা সয়েলকে উপর থেকে লোডিং করব, তো ওই সয়েলটা যদি আগে থেকে
এইরকম লোড পেয়ে থাকে, সো আলটিমেটলি ওইটা কিন্তু এমনি একটু কম্প্রেসড অবস্থায় থাকবে। ফর এক্সাম্পল আমাদের এখানে যে ডিফর্মেশন সেটা তো আর প্লাস্টিক না। ফর এক্সাম্পল এখানে একটা খুব সুন্দর একটা সয়েল ছিল, এর উপরে আগে এরকম কোনো একটা লোড আসে নাই। এখন ধরো যে এর উপরে আমি নতুন একটা লোড নিলাম, এখন লোড নিলে ধরলাম যে এইটা আমাদের ধরলাম যে এটা 2 সেন্টিমিটার ছোট হয়ে গেছে। এখন আমি যদি লোডটা উঠায় ফেলি তাহলে দেখা যাবে এইটা আবার একদম 2 সেন্টিমিটারই আসলে বড় হয়ে যাবে না, অর্থাৎ এটা একদম ইনিশিয়াল অবস্থায় ফেরত যাবে না। এটা দেখা যাবে যে আমাদের 1 সেন্টিমিটারের মতো আলটিমেটলি বড় হতে পারে। সো আলটিমেটলি আমাদের দেখা যাবে যে উপরের যে অংশটা, যেই সয়েলটুকু অলরেডি আগে রিকম্প্রেসড ছিল, সেই সয়েলটার উপরে আমি যদি লোড দিই, লোড দিলেও অ্যাকচুয়ালি এখন বেশি কম্প্রেসড এটা হয় না। ফর এক্সাম্পল এই যে এই সয়েলটাই তো আসলে লোড আগে একবার দেওয়ার পরে এই অবস্থা হয়েছিল, এখন যদি আমি এটাকে আবার লোড দিই, এখন কি এটা আর 2 সেন্টিমিটার কম্প্রেস হবে? হবে না। এটা কিন্তু এখন অ্যাকচুয়ালি 1 সেন্টিমিটারের মতো কম্প্রেস হবে, তাই না? সো বেসিক্যালি আমরা যেটা বুঝলাম যে এটা অলরেডি রিকম্প্রেসড সয়েল, সেটার উপরে আসলে লোড দিলে সেটা অত বেশি রিকম্প্রেসড হবে না। কিন্তু যেই সয়েলটা রিকম্প্রেস, মানে যেই সয়েলটা আগে কখনো রিকম্প্রেসড হয় নাই, যেই সয়েলটা আগে কখনো কম্প্রেস করা হয় নাই, সেই সয়েলে যদি আমরা এখন কম্প্রেশন দিই তখন সেটা বেশি কম্প্রেসড হবে। সো আলটিমেটলি দেখা গেছে যে আমরা জেনারেলি যেই সয়েলটা আনি সেই সয়েলটা আসলে ওভার কনসলিডেটেড। সব সয়েলই আমরা যখন মাটির তল দিয়ে আনি তখন ডেফিনেটলি আমাদের ওটা তো ইনিশিয়ালি একটা প্রেশারের মধ্যেই থাকে। সো ওইটা আলটিমেটলি একটা নির্দিষ্ট পরিমাণ মানে মোট কথা ওইটা আমি যদি লোড বাড়াই, লোড বাড়াইলে প্রথমে আমাদের আপ টু দ্য প্রিকনসলিডেশন প্রেশার আমাদের অত বেশি ভয়েড রেশিও ডিক্রিজ হবে না। ওয়ারএজ যখন আমাদের প্রিকনসলিডেশন প্রেশার অংশটা পার হয়ে যাবে তখন আমাদের এটা রিকম্প্রেস বেশি হবে। সো আলটিমেটলি আমাদের গ্রাফটা হবে বেসিক্যালি এরকম। এই যে গ্রাফটা হয়ে গেছে, দেখো যে প্রথমের দিকে কম, তারপরের দিকে বেশি। এখন ধরো যে এই পজিশনে আনার পরে এবার কি করছি, আমি একটু আনলোডিং করছি। সো আনলোডিং করলে বেসিক্যালি আমাদের গ্রাফটা দেখতে হয়ে গেছে এখন এরকম। আচ্ছা, এরপরে আমি আবার রিলোডিং করছি, তাহলে যেই অংশটা আমরা আনলোডিং করছি তাহলে সেই অংশ তো অলরেডি সিমিলারলি আমাদের এই সয়েলটা হ্যাজ এক্সপেরিয়েন্সড, এই প্রেশারটা তো সে এক্সপেরিয়েন্স করছে। তাহলে আবার যদি আমি ওই লোডিংটাই করি তাহলে দেখা যাবে এই ক্ষেত্রে আবার আমাদের ওই যে এই অংশের সয়েলের মতো যেরকম বিহেভ ছিল সেই সয়েলের মতো বিহেভ করে এখানে স্লোপটা অ্যাকচুয়ালি কম হবে। এরপর আবার গিয়ে যখন সেই স্টেজটা পার করে ফেলবে আবার এখানে আমাদের এই দেখা যাবে এই কার্ভটা এরকম স্টিপ হয়ে গেছে। তারপর আবার আনলোড করলে অ্যাকচুয়ালি এই জিনিসটা পাবো। তো এই জিনিসটাই বলছি, দেখো এ থেকে বি এই অংশটাকে আমরা বলছি দিস ইজ কল্ড রিকম্প্রেশন স্টেজ, ঠিক আছে? কারণ এখানে সয়েলটা আগে এটা ধরো যে মাটির নিচে রিকম্প্রেসড ছিলই, সেটাকে আবার যখন আমরা প্রেশার বাড়াইছি এটা আবার রিকম্প্রেসড হয়েছে, আগে কম্প্রেসড ছিলই এখন রিকম্প্রেসড হয়েছে, ঠিক আছে? আচ্ছা, বি থেকে সিতে এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে ভার্জিন কম্প্রেশন, মানে আগে কোনোদিন এটা কম্প্রেস হয় নাই, এইটাই এই পরিমাণ কম্প্রেশন সে নতুন হয়েছে। আচ্ছা, সি থেকে ডিতে কি হয়েছে, দেখো সি থেকে ডি এই ক্ষেত্রে হয়েছে আনলোডিং স্টেজ, ওকে। আর ডি থেকে এফ এ কি হয়েছে, দেখা যাচ্ছে ডি থেকে এফ এ এখানে যেটা হয়েছে সেটা হচ্ছে রিকম্প্রেশন স্টেজ, আবার রিকম্প্রেশন হয়েছে। আর জি থেকে এই যে এফ থেকে জিতে আর কি, এফ থেকে জিতে এখানে আবার ভার্জিন কম্প্রেশন। আবার যদি জি থেকে এইচ এর কথা বলো আবার এটা কি আনলোডিং স্টেজ, ওকে। সো এই জিনিসটা এখানে ব্যাখ্যা করা আছে আমি যে যে কথা বললাম। তো দেখো এখানে একটা জিনিস তুমি খেয়াল করো যে আমাদের এই যে অংশটা, এই যে আমরা আনলোডিং করলাম, এই আনলোডিং অংশটাকে আমরা অনেক সময় সোয়েলিং অংশও বলি, বুঝছো? এটাকে আমরা বলি কি সোয়েলিং। কারণ কি, যখন আনলোড করা হয় তখন কি মাটিটা কি ফুলে যায় না, মাটিটার ভলিউম বেড়ে যায়। সো এই আনলোডিংকে আমরা অনেক সময় সোয়েলিংও বলি। আর এইটাকে তো তুমি বুঝছোই, এই আনলোডিং করার পরে যখন আমরা আবার রিলোডিং করলাম অথবা এই অবস্থায় যখন রিলোডিং করলাম, এই রিলোডিং করলে এটাকে আমরা বলি হচ্ছে অ্যাকচুয়ালি রিকম্প্রেশন স্টেজ, বুঝছো? তো দেখো এখানে যে আনলোডিং অবস্থা আর যে রিকম্প্রেশন অবস্থা, দেখা যাবে এই আনলোডিং অবস্থা এবং রিকম্প্রেশন যে অবস্থা এই দুইটা স্লোপ অ্যাকচুয়ালি অলমোস্ট সেম, বুঝছো? সো আলটিমেটলি আমি যদি এই যে এই অংশের যদি স্লোপ নিই দেখা যাবে আমি যা পাবো এই অংশের স্লোপ নিলে অলমোস্ট একই জিনিসই পাবো। সো আমরা ধরি যে আমাদের এই আনলোডিং কার্ভের যে স্লোপ এবং রিকম্প্রেশন কার্ভের যে স্লোপ এই দুইটা আসলে সমান, ঠিক আছে? কি ধরা হয় যে আনলোডিং কার্ভের স্লোপ এবং ডিকম্প্রেশন কার্ভের স্লোপ আসলে সমান, এইভাবেই ধরা হয়, ঠিক আছে? দেখো সো এই কারণে এই দুইটার স্লোপকে একই ধরা হয়েছে। আর ভার্জিনের যে স্লোপ, আমাদের ভার্জিন অংশ কোনটা, যে এই অংশটাই, যে আমাদের স্টিপ অংশটা হচ্ছে ভার্জিনের অংশ। তো এই ভার্জিন অংশের যে স্লোপ সেটা তো আমরা বাইর করতে পারবোই। তো এখন একটা জিনিস খেয়াল করি যে
আমাদের এইখানে যে ভার্জিন অংশের যে স্লোপ, এই ভার্জিন অংশের যে স্লোপ, এইটাকে আমরা বলি কম্প্রেশন ইন্ডেক্স, ঠিক আছে? অ্যাকচুয়ালি পুরো স্লোপ না, আমাদের ভার্জিন অংশের যে স্লোপ সেটার যে পজিটিভ ভ্যালু, ভার্জিন অংশের স্লোপের যে পজিটিভ ভ্যালু, অ্যাকচুয়ালি এটা যদি আমরা করি তাহলে তো নেগেটিভ ভ্যালু পাবো, তাই না? কারণ এটা তো আসলে এই একটা অবটিউজ অ্যাঙ্গেল ফর্ম করতেছে। সো বেসিক্যালি এই ভার্জিন অংশের যে স্লোপ, এই স্লোপের যে পজিটিভ ভ্যালুটা, এইটাকে আমরা বলি হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স। আর আমাদের এই আনলোডিং অংশের যে স্লোপ, এই যে আনলোডিং অংশ কই দেখো, এই যে হচ্ছে আনলোডিং অংশ, এই আনলোডিং অংশের যে স্লোপ, এই স্লোপের যে পজিটিভ ভ্যালু, এইটাকে আমরা বলি হচ্ছে সোয়েলিং ইন্ডেক্স। এটাকে আমরা বলি হচ্ছে সোয়েলিং ইন্ডেক্স। আর আমাদের এই যে রিকম্প্রেশন পার্ট যেটা আছে, এই রিকম্প্রেশন পার্ট, এই যে এ থেকে বি অথবা ডি থেকে এফ, এই পার্টের যে স্লোপ, এটাকে আমরা বলি, এটা যে মানে স্লোপের যে পজিটিভ ভ্যালু, এটাকে আমরা বলি রিকম্প্রেশন ইন্ডেক্স। এটাকে বলি রিকম্প্রেশন ইন্ডেক্স। তো দেখো আমাদের অ্যাকচুয়ালি সোয়েলিং ইন্ডেক্স আর রিকম্প্রেশন ইন্ডেক্স আসলে একই, দুইটার ভ্যালু অ্যাকচুয়ালি একদম সেম। ওকে, তো এখন আমরা দেখব যে তাহলে সিসি অর্থাৎ কম্প্রেশন ইন্ডেক্সের ভ্যালুটা আসলে কি। এটা হচ্ছে ডিফারেন্স অফ ভয়েড রেশিও। ডিফারেন্স অফ ভয়েড রেশিওটা কত? ডিফারেন্স অফ ভয়েড রেশিও হচ্ছে আমাদের E3 মাইনাস E4, ঠিক আছে? এটা কি অবশ্যই হবে E3 মাইনাস E4টা, ডেফিনেটলি আমাদের E3 কি নিশ্চয়ই কম হবে, কারণ E3 এইদিকে আছে, E4 কি আছে বেশি হবে। সো এই ভ্যালুটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা নেগেটিভ ভ্যালু। সো আলটিমেটলি উপরে যদি নেগেটিভ আনি, নিচেও কি আনতে হবে? নেগেটিভ আনতে হবে। সো আলটিমেটলি নেগেটিভ আনার জন্য কি করতে হবে? ছোটটা থেকে বড়টা বিয়োগ দিতে হবে। তাহলে কোনটা ছোট কোনটা বড়? ছোটটা থেকে বড়টা বিয়োগ দিলে অ্যাকচুয়ালি আমরা পাবো হচ্ছে লগ P4 মাইনাস লগ P3। সো বেসিক্যালি এই যে এটাই হচ্ছে বেসিক্যালি সিসি ইজ ইকুয়াল টু হচ্ছে E3 মাইনাস E4 ডিভাইডেড বাই লগ P4 বাই P3। এইটা হচ্ছে বেসিক্যালি সিসি এর ফর্মুলা। একইভাবে আমাদের সিআর এর ফর্মুলা আছে, একইভাবে তুমি সিএস এর ফর্মুলা বের করতে পারো। সিএস যা, সিআরও অ্যাকচুয়ালি দুইটার ভ্যালুই একই, কিন্তু ডেফিনেশনের কিছু চেঞ্জ হতে পারে, ঠিক আছে? বাট দুইটার ভ্যালু অ্যাকচুয়ালি সেম। সিআরটা কি? সিআরটা হচ্ছে রিকম্প্রেশন কার্ভের স্লোপ, আর সিএসটা কি? সোয়েলিং কার্ভের স্লোপ। অ্যাকচুয়ালি স্লোপের পজিটিভ ভ্যালুটা আর কি, এক্সাক্ট স্লোপটা না, স্লোপের পজিটিভ ভ্যালুটা। আচ্ছা, এরপরে আমরা যদি দেখি যে আমাদের আরো একটা প্লট আমরা করতে পারি, সেটাকে আমরা বলতে পারি যে ইপি, ই ভার্সেস পি প্লট, ঠিক আছে? এটা হচ্ছে ই ভার্সেস পি প্লট। আগে ছিল ই ভার্সেস লগ পি প্লট, অর্থাৎ এটা এক্স হরাইজন্টাল অ্যাক্সিসটা আমরা লগ স্কেলে নিয়েছিলাম, আর এই ক্ষেত্রে হরাইজন্টাল অ্যাক্সিসটা নিচ্ছি আমরা নর্মাল মিলিমিটার স্কেলেই নিচ্ছি। তো সেটা যদি নিই, আমাদের গ্রাফটা দেখতে হবে হচ্ছে এরকম, এখন এরকম গ্রাফ হবে দেখতে। তো আমাদের এইখানে যে ই ভার্সেস পি প্লট, এই প্লটের আমাদের যে আমাদের এখানে দেখো যে একটা অংশ আছে এখানে স্টিপ। সো এই যে স্টিপ অংশের মানে প্রায় এখানে একটা স্ট্রেট লাইন পার্টের মতো আছে, এই অংশের যে স্লোপ, এই স্লোপটাকেই আমরা বলি কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। আমরা ইলক পি থেকে পাই, ইলক পি কার্ভ মানে এই যে লেফট সাইডের কার্ভটা থেকে আমরা পাই হচ্ছে কম্প্রেশন ইন্ডেক্স। আর আমরা এই ই ভার্সেস পি প্লটের যে স্লোপ, সেখান থেকে আমরা পাই কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, সেটা থেকে পাই আমরা কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি। তো সেটার ভ্যালু কত? সেটার ভ্যালু হচ্ছে তাহলে উপরে আমাদের ডিফারেন্স অফ ই ডিভাইড বাই ডিফারেন্স অফ পি, এইটাও হচ্ছে সিমিলারলি আমাদের একটা পজিটিভ ভ্যালু। অ্যাকচুয়ালি আমাদের এটা তো নেগেটিভ হওয়ার কথা, যেহেতু এটা আমাদের অবটিউজ অ্যাঙ্গেল তৈরি করছে, বাট এটার ভ্যালু পজিটিভ, এই কারণে আমাদের সামনে একটা মাইনাস দিয়ে দেওয়া হয়েছে, একই কথা। আচ্ছা, এরপরে আসে কোফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। এই ক্ষেত্রে কি করতে হবে? এই যে কোফিশিয়েন্ট অফ কম্প্রেসিবিলিটি, এটাকে আমরা যদি 1 প্লাস ই, 1 প্লাস ভয়েড রেশিও দিয়ে ডিভাইড করি, আমরা যেটা পাবো সেটা হচ্ছে কোফিশিয়েন্ট অফ ভলিউম কম্প্রেসিবিলিটি। আচ্ছা, সো এই কথাই এখানে বলা হয়েছে কম্প্রেশন ইন্ডেক্স। সো কম্প্রেশন ইন্ডেক্স কিভাবে বার করতে হয় আমাদের জানা আছে। কম্প্রেশন ইন্ডেক্স বার করতে হয় আমাদের গ্রাফ থেকে, তাই না? সো সিসি ইজ ইকুয়াল টু আমাদের জানা আছে, যদি দুইটা লোড দেয়া থাকে আমাকে, এবং ওই দুইটা লোডের জন্য আমাদের যদি ভয়েড রেশিও দেয়া থাকে, ওইখান থেকে আমরা এই কম্প্রেশন ইন্ডেক্স বার করতে পারি, এটা আমরা জানি। কারণ অনেক সময় আমাকে এই তথ্য দেয়া থাকবে না, তাহলে কিভাবে বার করতে হবে? তখন সেই ক্ষেত্রে আমাদের কিছু কোরিলেশন আছে, সেই কোরিলেশনগুলো ইউজ করতে পারি। তো ফর এক্সাম্পল একটা কোরিলেশন আছে, সিসি ইজ ইকুয়াল টু 0.009 WL মাইনাস 10। এখানে WLটা কি? এটা হচ্ছে লিকুইড লিমিট ইন পার্সেন্ট আর কি। সো এই ফর্মুলাটা আমরা ইউজ করতে পারি। আমরা যদি তাহলে লিকুইড লিমিট জানি, সেখান থেকে আমরা সিসি বার করতে পারবো। এটা কার জন্য? এটা হচ্ছে ফর আনডিস্টার্বড নর্মালি কনসোলিডেটেড সয়েল, মানে আলটিমেটলি আমাদের এই মানে স্যাম্পলটা গ্রাউন্ডে যেরকম আছে সেই অবস্থায় আর কি, ঠিক আছে? সেই অবস্থায় যদি সয়েলটা থাকে নর্মালি কনসোলিডেটেড অবস্থায়, তার জন্য তুমি এটা ইউজ করতে পারো। আর ডিমোল্ডেড ক্লের জন্য এটা, যাই হোক, এইটা একটা জিনিস মনে রাখলেই হবে, এই উপরেরটা মনে রাখলেই হবে, আর এটা একটু তুমি পরে মনে রাখতে পারো। এ বাদে আর বাকি যেই ফর্মুলাগুলো আছে, এগুলো আসলে আমাদের মনে রাখার দরকার নেই, এগুলো আসলে একটাও আসলে দরকার নেই, এই কোনোটাই আসলে দরকার নেই এখানে।
এখানে জাস্ট বোঝানোর জন্য, আর কিছুই না। আচ্ছা, এরপরে দেখো সোয়েল ইন্ডেক্সের কথা আমি বলছি। তো সোয়েল ইন্ডেক্সের ভ্যালু অথবা আমাদের সোয়েল ইন্ডেক্সের ভ্যালু সমানই হচ্ছে বেসিক্যালি ডিকম্প্রেশন ইন্ডেক্স। সো সোয়েল ইন্ডেক্সের যে ভ্যালু, সেই ভ্যালুটা হবে ডেফিনেটলি আমাদের যে কোফিশিয়েন্ট অফ মানে কম্প্রেশন ইন্ডেক্স যেটা পাইছি, এই কম্প্রেশন ইন্ডেক্সের 1/5 থেকে 1/10, ঠিক আছে? এই কম্প্রেশন ইন্ডেক্সের 5/1 থেকে 10/1 মধ্যে থাকবে হচ্ছে সিএস এর ভ্যালুটা। এক্সাক্ট এর ভ্যালুটা আমাদের জানা নাই, তবে এটা 1/5 থেকে 1/10 মধ্যে থাকবে, ঠিক আছে? তুমি একটা যে কোনো বাউন্ডারি 1/5 দিয়েও করতে পারো, 1/10 দিয়েও করতে পারো, তোমার ইচ্ছা, তুমি যেটা দিয়ে করবা। এটা হচ্ছে ফর মোস্ট কেসেস, এটা হচ্ছে দিস ইজ এ থাম্ব রুল, এক্সাক্ট ফর্মুলাটা আমাদের জানা নেই। আচ্ছা, আর একটা এরকম একইভাবে একটা কোরিলেশন আছে, এই কোরিলেশনটা মনে রাখতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে 0.0, এই অংশটা, এটা হচ্ছে এলএল লিকুইড লিমিট পার্সেন্টেজে দেওয়া আছে, আর এখানে বাকিটা সব বুঝতে পারা যাচ্ছে। আর লাস্টে যেটা আসে সেটা হচ্ছে কনস্ট্রেইনড মডুলাস বা ই, সেটা খুবই ইজি। সেটা হচ্ছে যে আমাদের জিরো ল্যাটারাল ডিফরমেশন, যেমন ফর এক্সাম্পল আমরা যে টেস্টটা করছি এক্ষেত্রে কিন্তু আমাদের জিরো ল্যাটারাল ডিফরমেশন ছিল। আমাদের এটা একটা স্পেসিফিক আমাদের ক্রস সেকশন এরিয়া নিয়ে আমরা করছি, এটা বাইরে কোনো বাড়তে পারবে না, কোনো বালজিং হইতে পারবে না। সো আমরা এখানে বুঝতেছি যে এই জিরো ল্যাটারাল ডিফরমেশনের স্ট্রেস স্ট্রেইন কার্ভের যে স্লোপ, সেটাকে আমরা বলছি কনস্ট্রেইনড মডিউলাস, ঠিক আছে? মানে কনস্ট্রেইনড মডিউলাসটা কি? কনস্ট্রেইনড মডিউলাসটা হচ্ছে মডিউলাস অফ ইলাস্টিসিটি ইন কনস্ট্রেইনড কন্ডিশন। মডুলাস অফ ইলাস্টিসিটি ইন কনস্ট্রেইনড কন্ডিশন মানে আমাদের ল্যাটারাল মুভমেন্ট করতে দেবো না, মানে অ্যাকচুয়ালি এটা কনস্ট্রেইন করে রাখছি, বুঝছো? এটা হচ্ছে মডুলাস অফ ইলাস্টিসিটি ইন কনস্ট্রেইনড কন্ডিশন। সো এইটুকু মনে রাখলেই হবে, স্লোপ অফ দ্য স্ট্রেস কার্ভ আন্ডার জিরো ল্যাটারাল ডিফরমেশন। এইখানে কিছু কথাবার্তা বলা আছে, এগুলো নিচেই বুঝো। আচ্ছা, নেক্সটে আমাদের যে জিনিসটা আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, এই পার্টটা আমরা দেখবো, এটা আমরা ল্যাবেও দেখছি, কুইজের জন্য দেখছি। এটা হচ্ছে আমাদের কোন একটা কার্ভ থেকে, আমাদের যদি ইলক পি কার্ভ থাকে, এখান থেকে আমরা প্রিকনসলিডেশন প্রেশার বাইর করতে পারি। সো এই প্রিকনসলিডেশন প্রেশারটা কিভাবে বাইর করে, এটা হচ্ছে কোয়েশ্চেন। সো এটা খুবই সিম্পল একটা স্টেপ, সেটা হচ্ছে দেখা যাবে যে আমাদের এইখানে যে কার্ভ আছে, এই কার্ভে একটা ম্যাক্সিমাম, আমাদের একটা মিনিমাম রেডিয়াস অফ কার্ভেচার আছে, মানে মোট কথা যেই অংশটাই আমাদের ম্যাক্সিমাম, আমাদের কার্ভটার পথটা সর্বোচ্চ চেঞ্জ হয়েছে, বুঝছো? তো সেটাকে আমরা বলছি যে পয়েন্ট অফ মিনিমাম রেডিয়াস অফ কার্ভেচার। সো সেই পয়েন্টটা সবচেয়ে আমাদের এরকম যেই পয়েন্টটাই ঘুরে যাচ্ছে কার্ভটা, সেই পয়েন্টটা আমরা সিলেক্ট করবো। তো সেই পয়েন্টটা আমরা সিলেক্ট করলাম, যেই পয়েন্টটা আমাদের সবচেয়ে বেশি কার্ভ হয়ে যাচ্ছে, সেই পয়েন্টটা সিলেক্ট করার পরে কি করতে হবে, এখান থেকে তুমি একটা হরাইজন্টাল লাইন টানবা, এই হরাইজন্টাল লাইন টানছি। আরেকটা কি করব, এই স্লোপ অনুযায়ী, এই যে এই পয়েন্টের যে স্লোপ, সেই স্লোপ অনুযায়ী তুমি একটা দাগ টানবা, এই যে, তাহলে সেই দাগটা হবে এটা, এই হচ্ছে সেই স্লোপ, এই পয়েন্টের স্লোপ। এখন এই যে দুইটা লাইন পাইছো, এই দুইটা লাইনকে আমাদের অ্যাঙ্গুলার বাইসেক্টর বাইর করতে হবে। সো এই দুইটাকে অ্যাঙ্গুলার বাইসেক্টর এই যে বাইর করবা, এটা তো জিওমেট্রিতে জানার কথা। আর আমাদের যেই অংশটা দেখা যাবে একটা অংশ স্ট্রেইট, আমাদের যে নর্মালি কনসলিডেটেড পার্ট আছে, এখান থেকে এই পর্যন্ত পার্ট, অ্যাকচুয়ালি এটাকে আমরা বলি নর্মালি কনসলিডেটেড পার্ট, মানে ভার্জিন কম্প্রেশন লাইনটা হচ্ছে অনলি ফর নর্মালি কনসলিডেটেড পার্ট, আর উপরে রিকম্প্রেশন লাইন হচ্ছে ফর ওভার কনসলিডেটেড পার্ট। সো এই জায়গায় এই যে ভার্জিন কম্প্রেশন যে অংশ হচ্ছে, তার যে স্লোপ, সেই স্লোপটা এই জায়গায় আমরা টানবো, টানার পরে এই অ্যাঙ্গুলার বাইসেক্টরটা এই স্লোপকে যে পয়েন্টে মিট করে, সেই পয়েন্টের করেসপন্ডিং যে প্রেশার, সেটাই হচ্ছে আমাদের প্রিকনসলিডেশন প্রেশার। এটাই আমাদের বের করা দরকার, প্রিকনসলিডেশন প্রেশার। দ্যাটস ইট। আর নেক্সট স্লাইডে আমি বাকিটা করতেছি।